জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনাও তার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে এই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। পদত্যাগ করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে হযরত শেখ হাসিনা ও তার গোপালী সাহাবী পুলিশরা। পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লোন কইরা টয়লেট বানাইছো তো কি খাইয়া ওই টয়লেটে হাঁকবা? কেন হাসিনা পলাইবে আর সে কিভাবে পলানোর ব্যবস্থা করে রাখছে, কি কি প্ল্যান করে রাখছে এইখানেই বুঝতে পারবেন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতির যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। 2022 সালের 20 জুলাই ডয়েচে ভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁওয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতায় সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটাক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়েছে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। ইলিয়াস আরও বলেন, যেই কেন্দ্রের মালিক সরকার যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের কাছে বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এমন কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপরে বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগান দায়িত্ব সরকারের। শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইনডেমনিটি বা দায় মুক্তি আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায় মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, সে কারণে তারা প্রকল্প শুরু আগেই আইনটি পাশ করে দিয়েছিল 2010 সালে। সাংবাদিক ইলিয়াস বলেন, এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের স্বামীর গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সজীব ওয়াজেদ জয়ের বেড পার্টনার। এছাড়াও শেখ হাসিনার ক্যাশিয়ার সালমানিফ রহমান এবং রেহিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিতি এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত 15 বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারতও রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালে পিডিপি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে। ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র থেকে এখনো পর্যন্ত 1 ইউনিট বিদ্যুৎও সরকারকে দেয়নি তাদেরকেও ধারণা ক্ষমতা পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এখানে শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। এ কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে। 3 বছরে হাওয়া 54,000 কোটি টাকা শিরোনামের ওই খবরে আরও বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সরকারি বেসরকারি বিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রকে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020 থেকে 2021 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021 থেকে 2022 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়েছে। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে 53,885 কোটি টাকা। সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ মূল্য। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,784 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার, যে কারণে ওইসব পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে। ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে। রেন্টাল ও কুইক রেন্টাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সময় বাড়ছে আরও 5 বছর। এসব বিদ্যুৎ কেন্দ্রের চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও 1 দফা বাড়াতে বিল উঠেছে সংসদে। শুরুতে 2 বছরের জন্য এই আইন করা হলেও
পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাব সহ অনেকে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু হাসিনা কারো কথা শুনেনি, কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। সরকার জেনে শুনে এইসব লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনা দুর্নীতি বিচার করতে না পারে, সে কারণে তিনি 2010 সালে ইনডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ইনডেমনিটি আইন এখনই বাতিল করতে চায় না সরকার। ভয়ঙ্কর এই আইনটি প্রথমে 2 বছরের জন্য বলা হলেও সেটি পরে আবার 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। শুধুমাত্র গেল বছরে 5 বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে 31,000 কোটি টাকা। শুধু তাই নয়, এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়েই ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার। নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বাইরের নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্ভাবন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাজ শেখ হাসিনা এবং তার পরিবার। আজকে আমি 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি। 6টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং 9টি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন ঘোষণা করছি। মহালুটপাটের এইসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে, যাতে সহজে তা বিদেশে পাচার করা যায়। আর এভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা এবং তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীবদের জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায়। জয়ের পাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের 10 জন ধনীর মধ্যে একজন। এভাবেই শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে, যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নেবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে। সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ। তবে তারপরেও যত দ্রুত সম্ভব সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠারানী হাসিনা বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। শকুন যখন মরা গরু খায় তখন কি সে বলে গরুটা পচা? বলে না তো, তার কাছে পচা গরু অমৃত। তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, মানে চুরি চামারি লুটপাট এখনো চালানো যাচ্ছে। যদি চালানো যায় তাহলে ঠিক আছে। নিজের দামি দামি শাড়ি কেনা যেহেতু থেমে নেই, কমিশনের বাণিজ্য যেহেতু থেমে নেই, তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না। হাসিনা এইসব কথা বলে দেশের মানুষকে বোঝাতে চায় যেন সবকিছু একসাথে বিস্ফোরিত না হয়। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই। ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ, কিন্তু কাঠারানী হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি। পিনাকি ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে, হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো আছি, তো ব্যবসায়ী ভাইরা আপনারা কি মুখ বুঝে থাকেন? এখন চিল্লাপাল্লা করেন কেন? ঠিকই তো হাসিনার সাথে ফ্রি ফ্রি বিদেশ ঘোরেন। পিনাকি আরো বলেন, হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বৈদেশিক ঋণ দিয়ে বিশ্বব্যাংক একটি হিসাব দিয়েছে, এখানে বুঝবেন কারণ হাসিনা পালাবে। আর সে কিভাবে পালানো কি কি প্ল্যান করে রেখেছে। বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে। বাংলাদেশি বিদেশি ঋণ গত 10 বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে 3 গুণ বেড়েছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। 2011 সালের ঋণ ছিল 27 বিলিয়ন। হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে। 2008 সালে হাসিনা যখন ক্ষমতায় নেই তখন বৈদেশিক ঋণ ছিল $23 বিলিয়ন আর রিজার্ভ ছিল $5 বিলিয়ন। তাহলে বৈদেশিক ঋণ 23 থেকে $5 বিলিয়ন বাদ দিলে থাকে $18 বিলিয়ন। 2008 সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল $18 বিলিয়ন আর এখন বৈদেশিক ঋণ $96 বিলিয়ন আর হাসিনার হিসেবে রিজার্ভ আছে $26 বিলিয়ন। হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় $70 বিলিয়ন। তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? 18 বিলিয়ন ছিল, সেখান থেকে 70 বিলিয়ন হয়েছে লোন। এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে, তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নেই। বাংলাদেশের ঋণ বেড়েছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বেড়েছে 101%, ইন্ডিয়ার বাড়ছে 83%, আর দেউলিয়া শ্রীলঙ্কার 119% ঋণ বেড়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কা থেকে বেশি গুণ বাড়ছে। এই লোন হাসিনাকে শোধ দিতে হবে। হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে। এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে খুব শীঘ্রই। সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে। হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতায় আছে ততদিন তার লোন শোধ দিতে না হয়। তাই আমি বলি হাসিনার বেশি দিন ক্ষমতায় নেই। হাসিনা জানে সে ক্ষমতায় থাকবে 2024 সাল পর্যন্ত, তাই ইচ্ছা করে লোন শোধের সময় দিয়েছে 2024 সালের শেষের দিক থেকে। 2024 সালের ঋণ শোধ করতে হবে $3.28 বিলিয়ন। 2025 সালের ঋণ শোধ দিতে হবে $4.02 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে। হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না, রপ্তানি কমছে, তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না, তাই সে ফেলিয়ে থুয়ে বিদেশে পালাবে।
পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটা সুটকেসে নিয়ে ভাগবে। আমার আর আপনার উপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। শুধু আমরাই না, আমাদের ছেলেমেয়েরাও এই ঋণ শোধ দেবে। হিটলারের আমলে ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে। হিটলার মারা গেছে, কিন্তু তার কাজের কাফারা জার্মানির মানুষ আজও দেয়। হাসিনার আকামের কাফারা আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তবে ওই টাকাও ফিরিয়ে আনা সম্ভব, একটু সময় লাগবে।